নমস্কার, মির্জা শুভরাত্রিতে আপনাদের স্বাগত জানাচ্ছি, পাওয়ার্ড বাই বিএসবি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা আলোচনা করব কৃষি এবং কৃষক নিয়ে। একই সাথে সমসাময়িক প্রেক্ষাপটে আমরা কথা বলবো। কৃষি ও কৃষি নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে অত্যন্ত একজন সরকারি পরিচিত রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন রয়েছেন আমাদের সাথে আজকে অতিথি হিসেবে। আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন প্রিয় সাংবাদিক জনাব খায়রুল আনোয়ার মুকুল রয়েছেন আমাদের সাথে। আমরা কৃষি ও কৃষক নিয়ে কেন কথা বলবো সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এর সম্মানিত সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এখানে রয়েছেন। আমরা সেই কারণে আজকের আমাদের কিছুটা অংশ কৃষি ও কৃষক নিয়ে কথা বলার চেষ্টা করবো এবং এছাড়াও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলবো। আমরা বিগত সময়ে কিন্তু যে আওয়ামী সরকার ছিল, পতিত আওয়ামী সরকারের নানা রকম প্রতিশ্রুতির কথা আমরা দেখেছি। 10 টাকা কেজি চালের কথা শুনেছি, সারের পিছনে মানুষ ঘুরবে না, মানুষের পিছনে সার ঘুরবে, এটি আমরা শুনেছি। বিদ্যুৎ জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে মানুষের কি কষ্ট হয়েছে সেটি আমরা দেখেছি। তো এই সব মিলিয়ে আমি যদি প্রথমত তুমি আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে কৃষি ও কৃষকের অবস্থা কীরকম। আমরা যেরকম বলে থাকি কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাচ্ছে না, কিন্তু আজকে ভোক্তা পর্যায়ে এসে কিন্তু আমরা প্রত্যেকটি শাক সবজি বেশি দামে কিনতে হচ্ছে। আমরা 10 টাকা কেজি চালের কথা শুনেছি এবং তারপর আমরা সারের কথা শুনেছি, সার কেলেঙ্কারির কথা আমরা জানি। তা আপনার এই সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী পতিত আওয়ামী সরকারের আমলে কৃষি ও কৃষক কেমন ছিল এবং আপনারা কি করতে চান? আসলে কৃষি পেশাটি বাংলাদেশের সবচেয়ে বড় পেশা বলতে গেলে। বাংলাদেশের 80% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। সেক্ষেত্রে এই কৃষির উন্নতির সাথে বাংলাদেশের উন্নতি নির্ভর করে। কৃষির বিষয়গুলো যদি সরকার যদি ভালোভাবে না দেখে, গুরুত্ব না দেয়, তাহলে কৃষি অবহেলিত হয়। তাই দু একটি কথা বলতে হয়। সেটি হচ্ছে, গত সরকার যখন 2008 সালে ক্ষমতা আসলো, তখন তারা নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় গেলে বিনামূল্যে সার দেবে, ঘরে ঘরে চাকরি তো অন্য প্রসঙ্গ, আরও অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। কৃষি উপকরণের দাম বৃদ্ধি কমাবে, যে কারণে কৃষি বাংলাদেশের মানুষের জন্য সহজলভ্য হবে। কিন্তু আমরা উল্টো দেখলাম, মানে আওয়ামী লীগের বিষয়টা এরকম, আওয়ামী লীগ যা বলে সেটা করে না, যা করে সেটা আবার বলে না আর কি। তা মানে ক্ষমতা আসার পরপরই আমার শুরু হলো আমাদের সারের যে প্রসঙ্গ। আওয়ামী লীগ সার বিনামূল্যে দিতে চাইলো। আমরা যখন 2006 সালে ক্ষমতা ছেড়ে আসলাম, তখন বাংলাদেশের সবচেয়ে বেশি প্রচলিত যে সারটি ইউরিয়া সার, তখন 6 টাকা কেজি ছিল। সেটাকে এখন বৃদ্ধি করতে করতে আওয়ামী লীগ সর্বশেষে এটা 27 থেকে 28 টাকা করে ফেলেছে। তার মানে 4 থেকে 5 গুণ দামটা বৃদ্ধি করা হলো। কৃষির আরও বড় যে উপকরণগুলো, তার মধ্যে সেচ একটি বড় বিষয়। সেচের যে ডিজেল, সেই ডিজেলের দাম আমরা যখন ক্ষমতা থেকে চলে এসেছি তখন 33 টাকা লিটার ছিল, এখন সেটা 100 টাকার উপরে। এখানেও 3 গুণ বৃদ্ধি করা হলো। বিদ্যুৎ, এটা দিয়েও সেচ কার্য পরিচালিত হয়। তা আমরা যখন সরকার থেকে ক্ষমতা থেকে চলে আসি, তখন সেই সময় বিদ্যুতের ইউনিট প্রতি খরচ ছিল 2.5 টাকা পার ইউনিট, এখন সেটা বেড়ে 10 টাকা 17 পয়সা হয়ে গেছে। তার মানে কৃষি এবং অন্যান্য যে আরও উপকরণগুলো রয়েছে, আমাদের কীটনাশক থেকে শুরু করে অন্য বিষয়গুলো, সবগুলো কৃষির যে আমাদের উপকরণ যেটাতে কৃষকরা কৃষি উৎপাদন করে, সবগুলো দাম কয়েকগুলো বৃদ্ধি করা হচ্ছে। বললো একরকম, করলো আরেক রকম। তাই এই কারণে কৃষি বাংলাদেশে এখন একটি অলাভজনক পেশায় পরিণত হয়েছে। আপনি শুনে আশ্চর্য হবেন যে বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে প্রথম, মানে শুধু এখানে কৃষির উপকরণে বৃদ্ধি করা হয়নি, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের রাজনীতিবিদদের উপর যেমন অত্যাচার করেছে, অন্যায় করেছে, তাদের উপর নির্যাতন করেছে, তারা কৃষকরা তার বাইরে থেকে না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় দু একটি উদাহরণ দিতে চাই আমি। শেরপুরের লালিতাবাড়িতে, সেখানে একজন কৃষক তার জমিতে সেচ পাম্প স্থাপন করবে, নিজের জমিতে সেচ পাম্প স্থাপন করবে। সেখান থেকে সে কৃষির পানি সরবরাহ করবে বা সেচের পানি সরবরাহ করবে। সেখানে অনেক আওয়ামী লীগের যা সন্ত্রাসী আছে, ওখানে ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি, সেটা তাকে বাধা দিল। এই কৃষক, দরিদ্র কৃষক, সে হতাশায় ক্ষোভে তার নিজের জমিতে দিনে দুপুরে মঞ্চ তৈরি করে ফাঁসি দিল। আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সবগুলো মিডিয়াতে এসেছে। আমরা সেখানে কৃষক দলের পক্ষ থেকে সেখানে আমরা গিয়েছি, গিয়ে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করেছি এবং আমরা আশ্বাস দিয়েছি আমরা কোনো সময় ক্ষমতা আসলে এই হত্যাকাণ্ডের আমরা বিচার করব। তার কয়েকদিন পরেই রাজশাহীর গোদাগাড়িতে 2 জন কৃষক, সেখানে আদিবাসী কৃষক, তার সেখানে একটি সরকারি প্রকল্প রয়েছে, বরেন্দ্র প্রকল্প, সেখানে
বিনামূল্যে তাদেরকে পানি দেওয়া হয়, অন্য অন্য কৃষি উপকরণ দেওয়া হয়। সেখানেও ওয়ার্ড কৃষক লীগের সেক্রেটারি সেখানে তাদেরকে বাধা দিল। তারাও এই আদিবাসী কেউ অসহায় কৃষক, তারাও সেখানে কীটনাশক দিয়ে তাদের ফসলের পোকামাকড় মারার কথা, সেগুলো বাদ দিয়ে তারা নিজেরা সেই কীটনাশক পান করে আত্মহত্যা করলো। সেখানেও আমরা কৃষক দলের পক্ষ থেকে সেখানে রাজশাহীতে গিয়েছি, তাদেরকে আর্থিক সহায়তা করার চেষ্টা করেছি এবং আমরাও তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যদি কোনো সময় আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের ভোটে ক্ষমতা আসি তাহলে আমরা এই হত্যাকাণ্ডের বিচার হবে। তো একটা পর্যায়ে দেখেন এই কৃষকদের এত আশ্বাস দিল, সেখানে একটা আশ্বাস রাখলো না, একটা প্রতিশ্রুতি রাখলো না, উল্টো তারা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করলো যে তারা কৃষকরা, সারা বাংলাদেশের কৃষকরা এমন হতাশায় পতিত হলো। এই দুটি বিচ্ছিন্ন ঘটনা, এছাড়া অনেক ঘটনা রয়েছে যেখানে কৃষকদের হয়রানি করা হয়েছে। কৃষকদের যে সামান্য তারা ঋণ পায় বিভিন্ন কৃষি ব্যাংক, রাষ্ট্রীয় কৃষি ব্যাংক সহ, সেই লোনগুলো তারা 5-7-10 হাজার টাকা লোন, সেগুলো আদায় করতে গিয়ে তাদেরকে হয়রানির শিকার করতে হয়, তাদেরকে কোমরে রশি বেঁধে সেখানে কোর্টে নেওয়া হয়। অথচ বাংলাদেশের গত কয়েকদিন আগে রিপোর্ট প্রকাশিত হয়েছে যে গত 15.5 বছরে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আর আমরা জানি এই রিপোর্টের উল্লেখ করা হয়েছে 2 লক্ষ কোটি টাকা এই 15.5 বছরে কৃষি সেক্টরে তারা লুটপাট করছে। একদিকে লক্ষ লক্ষ টাকা লুটপাট করছে, সেখানে কৃষকদের তার উৎপাদনের যে মূল উপকরণ সেগুলোর মূল্য বৃদ্ধি করে বাংলাদেশ কৃষিকে একটা অলাভজনক পেশায় পরিণত করছে। এখানে চরম হতাশা বিরাজ করছে এবং উৎপাদন খরচের তুলনায় বাজার মূল্য তারা অ্যাডজাস্ট করতে পারছে না। তারপরে আবার এখানে বাজার সিন্ডিকেট রয়েছে, যেখানে ফসলের মূল্য চাষি পর্যায়ে একরকম, মাঠ পর্যায়ে একরকম, এখানে কয়েক গুণ বেশি। একদিকে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বাংলাদেশের সাধারণ মানুষ, ভোক্তা শ্রেণী, আমরা যারা বাজার করতে চাই, বিশেষ করে নিম্ন শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, তারাও একটা কষ্টের মধ্যে আছে। এই সবগুলো মিলেই আওয়ামী লীগের চরম ব্যর্থতা এই সেক্টরে আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই। তুহিন ভাই, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি মর্ম বিদারক ঘটনা বললেন, নালিতাবাড়িতে কৃষকের আত্মহত্যা এবং গোদাবাড়িতে, রাজশাহীতে যেখানে, এবং তাদের আত্মহত্যার কথা বললেন। আমি একটু কারণের মুকুল আপনাকে মনে করে দিতে চাই, আপনার মনে নিশ্চয়ই থাকবার কথা, সংবাদ এবং সাংবাদিকতার সাথে যেহেতু যুক্ত আছেন, ধান খেতে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছিল কৃষক, যখন তার দেখলো যে এই ফলন ফুলিয়ে তার আসলে কোনোভাবে লাভ হচ্ছিল না। টাঙ্গাইলে এটা হয়েছিল। এবং একই সাথে আমরা কিন্তু শুনেছিলাম যে সারের পিছনে মানুষ, সার কেলেঙ্কারির কথা আপনি জানেন, হয়তো আপনার গণমাধ্যমে আপনি রিপোর্ট করেছেন। 2008, 14 এবং 18, 24 এই প্রত্যেকটা নির্বাচনী ইশতেহারেই কিন্তু বলেছে 10 টাকা কেজিতে মানুষকে চাল খাওয়াবে, বিনামূল্যে সার দিবে, ঘরে ঘরে চাকরি দিবে। তো হাসান জারিফ তুহিন ভাই তার অল্প সময়ের মধ্যে কিন্তু একেবারে খুবই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করে দিয়ে বলল যে বিগত সময়ে আওয়ামী সরকারের যে কৃষি ও কৃষককে তারা কিন্তু সেভাবে সুরক্ষা দিতে পারেনি। আপনি আপনার বিশ্লেষণে কীভাবে দেখছেন? ধন্যবাদ। বাংলাদেশে রাজনীতিবিদদের ভিতর 2 জন ছিলেন সত্যিকার অর্থে কৃষক দরদি নেতা, শেরেবাংলায় ফজলুল হক আর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এরা সারা জীবন কিন্তু কৃষকদের জন্য আন্দোলন করেছেন, সোচ্চার ছিলেন। শেরেবাংলা ফজলুল হকের রাজনৈতিক দলের নামে ছিল কৃষক প্রজা পার্টি, কিন্তু ওনাদের সেই কপের থেকে আপনি দেখেন যে এখন পর্যন্ত কিন্তু কৃষকদের সেই অর্থে সত্যিকারের প্রান্তিক পর্যায়ে যারা কৃষক, এটা উনি বললেন যে আত্মহত্যা করেছেন, এরকম অসংখ্য ঘটনা আছে। সে অধিকার কিন্তু আজ পর্যন্ত প্রান্তিক পর্যায়ে কৃষকদের প্রতিষ্ঠিত হয়নি। বলা হয়ে থাকে পদ্মার সকল পানি যদি কলমের কালি করা হয় তাহলেও কৃষকের দুঃখের কাহিনী শেষ হবে না। বিচ্ছিন্নভাবে পত্রিকা আসে, কিন্তু সারের জন্য তাদেরকে আত্মাহুতি দিতে হয়। তারা ধানের কথা বললেন, আপনি দেখবেন যে অনেক সময় যে সিরাজগঞ্জ অঞ্চলে বিশেষ করে প্রায় খবর হতো যে যারা গরুর খামার যাদের ছিল, দুধের দাম পায় না, তারা রাস্তায় এসে দুধ ঢেলে দিয়ে প্রতিবাদ করেছে। এরকম ঘটনা কিন্তু অসংখ্য আছে। এখন রাজনৈতিক দলের যে ইশতেহার, সেই ইশতেহারে অনেক কথা বলা হয়, প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু আলটিমেটলি সেগুলো খুব কমই পূরণ করা হয়। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি, কৃষকরা আপনি দেখবেন যে আলোচনায় অনেক বিষয় আসে, কিন্তু কৃষকদের বিষয়গুলো ঠিক সেইভাবে আসে না। বিচ্ছিন্নভাবে বড় ঘটনা ঘটে গেলে, যেমন সারের দাবিতে তারা মিছিল করে বা কিছু করে, তখন যখন তাদেরকে গুলির সম্মুখীন হয় বা তাদের উপরে অত্যাচার করা হয়। উনি বললেন, এটা প্রায় ছাপা হয় পত্রিকা, দেখবেন যে কৃষি ঋণের জন্য 5,000 10,000 টাকা, সেই জন্য সে ঋণটা পাওয়ার জন্য কিন্তু কৃষি ব্যাংকের কর্মকর্তাদেরকেও কিন্তু তাদেরকে উৎকোচ দিতে হয়, টাকা দিতে হয়। কিন্তু 5-10,000 টাকার বিপরীতে যদি উৎকোচ দিতে হয়, তারপর কি থাকে? সেটার জন্য কিন্তু তাদেরকে আবার পরে অনাদায় হওয়ার কারণে তাদের কিন্তু মামলা দেওয়া হয়, কোমরের রশি পরানো হয়। যেখানে ব্যাংক থেকে
ব্যবসায়ীরা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে দেশে পাচার করছে, তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, কিন্তু ওই কোমরে রশি পড়ে কৃষকদের হাতে। তো কৃষকদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আসলে খুব মানে প্রান্তিক পর্যায়ে বিশেষ করে এটা তো আছে। আরেকটা হচ্ছে যে তারা কিন্তু কখনোই তাদের ন্যায্য মূল্য তারা পায় না, কারণ ফরিয়া মধ্যস্বত্বভোগী হাত বদল হয়, কারণ বাজারে এসে সেটা আরেক ধরনের হয়। সেরপরে তারা যা করে সেই আপনার শীত গ্রীষ্ম বর্ষা যখনই হোক তারা রোদে পড়ে ফসল উৎপন্ন করে, বর্ষায় ভিজে তারা ফসল উৎপন্ন করে, কিন্তু তাদের যে প্রান্তিক পর্যায়ে তাদের জীবনযাপনের মান খুবই তাদের হতদরিদ্র বলতে পারেন আর কি। তারা ফসল উৎপাদন করে কিন্তু ন্যায্য দাম তারা কখনোই পায় না। আপনি যে সরকার আমলে বলেন, বিগত সরকার আমলে অবশ্য যে তথ্য পরিসংখ্যানের একটা মানে ফানুস তৈরি করা হয়েছে পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে, উন্নয়নের সোপান, তারপর বিভিন্ন ধরনের তথ্য দিয়ে, যেটা ওই দেবপ্রিয় ভট্টাচার্যের যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেটা হয়েছিল, সেখানে কৃষির বিষয়ে কিন্তু আসছে যে তাদেরকে যে ধরনের কথা বলা হয়েছে, যে কমিটমেন্টের কথা বলা হয়েছিল, সেগুলো পালন করা হয়নি আর কি। অনেক ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। ধরেন আপনার এই যে হতদরিদ্রদের চাল দেওয়ার কথা 10 কেজি করে, সেখানে দেখা গেল তাদের কাছ থেকে লেখে নিয়েছে, অনেকে তো নিরক্ষর থাকে জানে না, টিপসই দেওয়া হয়েছে তাদেরকে 30 কেজি দেওয়া হয়েছে, কিন্তু আসলে দেওয়া হয়েছে 10 কেজি। অনেক জায়গায় দেওয়া হয় না তাদেরকে। ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আপনার ইউনিয়ন পরিষদের মেম্বার দলের লোকজনদেরকে দেওয়া হয়েছে। অনেক জায়গায় আছে যে প্রচার করা হয়েছে এত তারিখে দেওয়া হবে, দেখা গেল যে সেখানে বিতরণ আগেই না চাল শেষ হয়ে গেছে। এইভাবে অসংখ্য ঘটনা আছে আর কি। আপনার কার্ডধারী যারা তাদেরকে না দিয়ে সেটা খোলা বাজারে বিক্রি করা হয়েছে সে চাল, যেখানে কৃষকের সে চাল পাওয়ার কথা, মানে হতদরিদ্রদের পাওয়ার কথা। কার্ড সেটাও দেখা গেছে যে যারা সম্পন্ন মানুষ তাদের নামে কার্ড দেওয়া হয়েছে, সাধারণ যারা হতদরিদ্র তারা কিন্তু সেই কার্ড পায়নি। কিন্তু অসংখ্য এগুলো বিভিন্ন সময় সারের বিষয়টি আমরা দেখেছি, সারের একটা কেলেঙ্কারির কথা বেশ বড় করেই কিন্তু এসছে, কিন্তু কেলেঙ্কারিটা একটু ভালোভাবে জড়িত আর কি। প্রায় এটা সংবাদপত্রের প্রধান শিরোনাম হয়েছে। যেমন আপনি জানেন যে পটন ট্রেডার্স বলে একটা মানে বড় কোম্পানি আছে, সেখানে তাদের যে বরাদ্দ দেওয়া হয়, দেখা গেল যে সেখানে একটা আমি পরিসংখ্যান আপনার বলতে পারি যে সেটা বিগত সরকার আমলে আমদানিকৃত সার গোডাউনে না ঢুকে সেটা অন্য জায়গায় চলে গিয়েছে। বড় ধরনের আছে, কিন্তু সেখানে 2 বছরে সরকারি 2 প্রতিষ্ঠানে 2,51,000 মেট্রিক টন সার গিলে ফেলেছে ঠিকাদার প্রতিষ্ঠান পটন ট্রেডার্স। এর মধ্যে কৃষি উন্নয়ন কর্পোরেশনের 1,79,000 আর বাংলাদেশ কেমিক্যাল কর্পোরেশনের 72,000 টন। তো চট্টগ্রাম থেকে যেখান থেকে আসছে সে সার কাগজে পত্রে আছে, কিন্তু সেটা সরকারি গুদামে না ঢুকে সেটা বাজারে চলে গেছে আর কি। এটা বড় ধরনের একটা মানে কি বলে জালিয়াতি ঘটনা ঘটেছে। কৃষি সেক্টর একটা বড় ধরনের ঘটনা এটা, সেটা আপনি মানে পত্রপত্রিকায় লিড স্টোরি হয়েছে। তো সেখানে সার নিয়ে এটা মানে বুঝতেই পারেন যে একটাতে এখানে যদি এরকম হয় 1,79,000 72,000 টন, এগুলো কোনো হিসাব পাওয়া যায়নি। কিন্তু আমি জানি না সেই লোক হয়তো এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। নিশ্চয়ই আমরা একটু আসার চেষ্টা করবো। আমরা কৃষি থেকে বেরোবো, তবে অনেকগুলি বিষয় নিয়ে কিন্তু আজকে মাথায় নিয়ে আসছি তুহিন ভাই। সেটি হচ্ছে যে আমরা বলতে শুনতাম, আমরা বিশেষ করে বিগত সময়ে যে দানা খাদ্য শস্যে আমরা খুবই স্বয়ংসম্পূর্ণ। আমাদের এখন বলা হতো যে আমরা আলু উৎপাদন সক্ষমতার চেয়ে বেশি করি, কিন্তু সে আলুতেও আমাদের কিন্তু ঘাটতি দেখা যায়। আমরা সবসময় দেখে থাকি যেটা বলা হয় যে একটা কৃষকদের যে উৎপাদনের যে যন্ত্র, যে হারভেস্টার মেশিন, সে হারভেস্টার মেশিন বলা হচ্ছিল কৃষকদেরকে 70% গভর্নমেন্ট সাবসিডি দিবে, 30% সেটা হচ্ছে কি কৃষক কিনবে। কিন্তু কৃষকদের মধ্যে অধিকাংশ কৃষকই বলছে কৃষকরা কিন্তু সে হারভেস্টার মেশিন পায়নি। এই সব মিলিয়ে এই যে সরকারের কি তথ্যগত কোনো ভুল ছিল কিনা, তাতে বলা হতো দানা খাদ্যশস্য সম্পন্ন, আমরা মাছ আমরা ভালো উৎপাদন করি, তাহলে আবার মায়ানমার থেকে মাছ কেন আসে? আমি যদি এই সামগ্রিক বিষয়টা দেখি, স্পেশালি হারভেস্টার মেশিন, এবং আমরা যদি এই খাদ্যশস্য উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতার কথা বলা, আপনার বিশ্লেষণ কী রয়েছে? না, এই সরকার তো সব বিষয় পরিসংখ্যানগুলো মানে বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে একটা ফেক মিথ্যা আমাদের কাছ থেকে উপস্থাপন করার চেষ্টা করা হয়। এই যে আমাদের আপনি বললেন হারভেস্টার, কম্বাইন্ড হারভেস্টার, এই সরকারি প্রজেক্টের মাধ্যমে আমাদের কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন প্রণোদনার নাম করে বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া হয়, কৃষকদের স্বল্পমূল্যে বলা হয়েছে। কিন্তু আমরা কোথাও কোনো প্রকৃত কৃষক এইগুলো পেয়েছে কিনা আমাদের জানা নেই। সব জায়গায় তাদের দলীয় নেতাকর্মীরা অন্য অন্য সেক্টরের মতো এখানে তা ভাগ বাটার করে নিয়েছে। আর আপনি যেটা বললেন যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, দানা জাতীয় খাদ্যের গম, হ্যাঁ গম, চাল, দানাদার যেগুলো আর কি, এটা মূল খাদ্য শস্য বাংলাদেশের।
এটার ব্যাপারে, তাহলে কেন আমদানি করা, প্রতিধারিত অনেক খাদ্যশস্য আমদানি করা হচ্ছে। তো এইগুলো তাদের আসলে ওই স্বভাবগত যে অভ্যাসগত যেটা বিষয় হচ্ছে, তারা বলে একটা করে একটা, প্রথমেই বলেছি সবগুলো বিষয় ফেক বিষয়। তবে আমরা মনে করি যে আসলে তারা কি করেছে সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। পরবর্তীতে আমরা মনে করি যে আল্লাহর রহমতে যদি আমরা বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে আমরা এই বিষয়গুলো অবশ্যই দেখব। আপনারা জানেন ইতিমধ্যেই আমরা গত 9 নভেম্বর আমাদের জাতীয় কৃষক দলের পক্ষ থেকে সারা বাংলাদেশে 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ চলছে। সেখানে আমাদের দলের পক্ষ থেকে আমাদের শহীদ জিয়া রহমান কৃষি এবং কৃষকদের জন্য কী করেছে, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কৃষি ও কৃষক জন্য কী করেছে, গত স্বৈরাচারী সরকার ফ্যাসিস্ট সরকার 15.5 বছরে কৃষিতে কি লুটপাট করেছে, অন্যায় অত্যাচার করেছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। সর্বশেষ আমরা আগামী বিএনপি ক্ষমতা আসলে কী কী করতে পারি সেগুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শে তার অনুমতি করে আমরা এগুলো করছি। আমাদের দু একটি, আপনি যদি সময় দেন 1 মিনিটের 2 মিনিটের মধ্যে যেগুলো খুব জরুরি প্রয়োজন আর কি, জরুরি প্রয়োজন, সেটা আমি তুলে ধরতে চাই। আমাদের কয়েকটি প্রস্তাব আর কি আমরা দিচ্ছি এখানে আমরা কৃষকের মাধ্যমে আমরা সমাবেশ করছি। ওনারা আবার যদি কোনো নতুন প্রস্তাব দেয় সেখানে আমরা সেটা লিপিবদ্ধ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পাঠিয়ে দিচ্ছি। আমরা এই 2-1টি পয়েন্ট হচ্ছে, আমরা ধরেন কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য আমরা সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করবো। তাতে তো কৃষকরা তাদের এই ফসলগুলো বিক্রির জন্য ঢাকা আসতে হবে না, ন্যায্য মূল্য পাবে আর কি। কৃষকদের জন্য শস্য বীমা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনারা বোধহয় 31 দফায় উল্লেখ করেছেন। হ্যাঁ, শস্য বীমাটা খুবই গুরুত্বপূর্ণ। একটু আমি যদি সামান্য একটু বলি, শস্য বীমা যেমন আপনি 500 টাকা দিয়ে শস্য বীমা করলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় যারা 2-4-5 বিঘা জমি আছে তারা প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হলে সারা বছর না খেয়ে থাকতো, সেখানে এই 500 টাকা বিমা করলে তারা ফসল নষ্টে 2 লাখ 3 লাখ টাকা পেয়ে যাবে। বিরাট একটা সুরক্ষা দেওয়া হবে তাদেরকে। এটা তারপরে শেষ ব্যবস্থাপনা আমাদের সেই খাল কাটা কর্মসূচিতে আমরা ফিরে যাব। আমাদের ভুলে হোক আর পরবর্তী সরকার বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা একটা একেবারে সুপার সায়েন্স জিয়া রহমান চালু করেছিলেন। আবার আমরা খাল খনন কর্মসূচিতে ফিরে যাব, এটা আমরা চিন্তা করেছি। তারপরে আমাদের কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা হবে, যাতে এটাকে সারা বিশ্বে কিন্তু কৃষিভিত্তিক শিল্প কারখানা এক্সপোর্ট হয়, আমাদের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পরেও সেটা ব্যবস্থা করা হবে। তারপরে সময়ভিত্তিক কৃষি ব্যবস্থা চালু করা হবে, ছোট ছোট জমি সব একসাথে করে আমরা যদি ট্রাক্টর দিয়ে, কম্বাইন হারভেস্টার দিয়ে করতে পারি, সেটি একটি বিষয় আছে। স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে হবে। আমাদের কোল্ড স্টোরেজ করবো, যেটা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন যেগুলো পচনশীল, এগুলো স্পেশালাইজড কোল্ড স্টোরেজ করা হবে। তারপরে আমাদের পারিবারিক কৃষি চর্চা আর কি, যেটা প্রত্যেক বাড়িতে যদি আমরা কৃষি বাগান করে তুলতে পারি, সামান্য শাক সবজি পেঁপে গাছ প্রতিটা বাড়িতেই যেন আমরা করতে পারি, সেটা পারিবারিক কৃষি আমরা নাম দিয়েছি এটির। তারপরে আপনাদের কৃষি বীজ ব্যাংক আর কি, কৃষির আপনারা জানেন একটি কথা প্রচলিত আছে যে ভালো বীজে ভালো ফসল। অনেকে গতানুগতিক যে দোকানগুলোতে কৃষকরা বীজ কিনে নিয়ে আসে, অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বীজগুলো জার্মিনেট হয় না, অনেক হতাশায় পড়ে যায়। তার মধ্যে প্রত্যেক জায়গায় কৃষি বীজ ব্যাংক তৈরি করতে পারি কম মূল্যে ভালো মানের বীজ, সেটা আমাদের একটি প্রোগ্রাম রয়েছে। আমাদের জাতীয় বাজেটে আমাদের এখন 4% বরাদ্দ রয়েছে কৃষিতে, আমরা এটাকে 7% আমরা প্রস্তাব করেছি। এবং গ্রামে গ্রামে প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার জন্য, এটা কৃষি শিক্ষা যদি সবার মিনিমাম একটা শিক্ষা থাকে, তাহলে সবাই আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্মত কৃষি চাষ করতে পারবে। তারপরে আমাদের যে খাস জমিগুলো আছে সেগুলো যে গরিব কৃষকদের বরাদ্দ দেওয়া হয় এটা। আর সর্বশেষ আমরা মহিলা শ্রমিকদেরকে কৃষিতে বেশি সম্পৃক্ত করার জন্য আমরা একটা আধুনিক কৃষি আমরা আশা করছি। আমরা যদি ক্ষমতায় যেতে পারি আল্লাহর রহমতে, আমরা এগুলো চালু করলে বাংলাদেশের কৃষি উন্নতি হবে, কৃষকের উন্নয়ন হবে, এবং কৃষকের উন্নয়ন হলেই বাংলাদেশের জাতীয়ভাবে আমরা উন্নত হব, এটা আমরা মনে করি। এটা যদি আমরা সুযোগ পাই, আমরা এটা পদক্ষেপ গ্রহণ করবো। নিশ্চয়ই ধন্যবাদ ভাই। আমরা নিশ্চয়ই আমরা বিরতিতে যাব, অন্য প্রশ্নের কাজ বলবেন। মাছ প্রসঙ্গে আমি বলতে চাই, আমরা তো একটা বিষয় নিয়ে আলোচনা করলাম, দেশে কিন্তু খাল বিল নদী এগুলো অবস্থা খুবই খারাপ, দখলে এগুলা অবস্থা বিলুপ্ত হওয়ার পথে। যার জন্য আপনি দেখবেন যে কিছু ঘের দিয়ে মাছ চাষ করা হয়, এবং বাজারে যে মাছ, যদি আজকে এক সময় বলা হতো যে আমরা মাছে, এগুলো সরকারও কিন্তু প্রচার করেছে, মাছে আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা চাইলে রপ্তানি করতে পারি, কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা মাছের চাষ হয় খুব কম, উৎপাদন কম, এবং বাজারও কম আসে, এবং সেটা ধরাছোঁয়ার বাইরে। ইলিশ
সবার একটা পছন্দের মাছ, কিন্তু কয়জন সেই ইলিশ কিনে খেতে পারে? আপনি দেখবেন যে পত্রপত্রিকার ছবি ছাপা হয়েছে বিগত সরকারের আমলে, যে অধিকাংশ মানে নদী, খাল, ছোটোখাটো বিল এগুলো দখল হয়ে গেছে এবং সেখানে চাঁদাবাজি হয়, এমনকি সাধারণ যারা জেলে তাদের কাছ থেকেও কিন্তু চাঁদা আদায় করা হয়। মানে কোনো বিষয়টা কোনো কিছু বাদ যায়নি আর কি। এখন কৃষক বলেন বা মাছ চাষি যারা বলেন, তারা সবাই কিন্তু এক ধরনের ভুক্তভোগী হয়ে রয়েছে। এবারে আমরা একটু সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে আসি। মুকুল ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটা আসলে কি? অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে এবং শপথ গ্রহণ করার পরবর্তী সময় ছাত্র জনতা প্রত্যেকেরই কিন্তু তাদের প্রতি একটা সমর্থন আছে, এবং আমরা যদি দেশের প্রধান দল বলি, বিএনপি বলি, বিএনপিও তারা বলছেন যে এই সরকারের প্রতি তাদের সমর্থন আছে। কিন্তু আমরা বিচ্ছিন্নভাবে সমন্বয়ক বা ছাত্রদের এক ধরনের মন্তব্য বক্তব্য দেখি, বিএনপির এক ধরনের, জামাতের মাঝে মাঝে একরকম, আবার অন্যরকম। সে অবস্থার প্রেক্ষাপটে আগামী জাতীয় নির্বাচনটাকে কবে নাগাদ করা হবে সেটা নিয়ে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছে। আপনি বর্তমান রাজনৈতিক অবস্থাটাকে আপনি কীভাবে দেখছেন? এক কথায় জবাব দেওয়া খুব কঠিন। এবছর তো শেষ হয়ে যাচ্ছে, 2024 সাল কিন্তু বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছে, জুলাই আগস্ট বিপ্লব। তো তার পরিপ্রেক্ষিতে এই সরকার এখন 2025 সাল, এটা সত্যিকার অর্থে কি সরকারের জন্য একটা বড় ধরনের কঠিন চ্যালেঞ্জ নিয়ে হাজির হচ্ছে। অনেকগুলো ইস্যু আসবে, যেমন সংস্কার কমিশন করা হয়েছে, তার কোনোটাই কিন্তু কথা ছিল ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিবে, পরে অবশ্য আবার বলা হয়েছে না, জানুয়ারির মধ্যে দিবে আর কি। এবং এগুলোর ঠিক পুরোপুরি অগ্রগতি আমরা জানি না, মানে মূল 6টা যে সংস্কার কমিশন তাদের কাজের কতটুকু অগ্রগতি। মাঝে মাঝে তারা ব্রিফিং করেন যে কাজ চলছে, মিটিং হচ্ছে। এখন ডিসেম্বর মাসে আজকে 20 তারিখ, এখন এরপরে আপনার জানুয়ারি মাস, সেটা বলছেন না জানুয়ারি মাসে কত তারিখের ভিতরে দিবেন। শুধু রিপোর্ট তো সাবমিট করলে হবে না, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের মতামত নেওয়ার ব্যাপার আছে, তারা সেক্ষেত্রে একমত হবেন কিনা। আবার একটা বলা হয়েছে যে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে একটা ঐক্য কমিশন করা হবে, যাতে এই সবগুলোর ভিতরে ঐক্য হবে। তা আমাদের বাংলাদেশে তো ঐক্যের কথা বলি, কিন্তু বলে আমরা অনৈক্যটা আমাদের ভিতরে বেশি বাজে আর কি, এই একটা। তার ছাত্রদের একটা বিষয় আছে, ছাত্ররা একটা রাজনৈতিক দল করতে যাচ্ছে, যেটা হচ্ছে যে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করবে, এটা একটা শক্তি হিসেবে আসছে। আর বিএনপি এটা ঠিক প্রথম থেকে তারা বলে আসছে যে সংস্কার আমরা চাচ্ছি, কিন্তু যেহেতু 15 বছর ধরে কোনো নির্বাচন হচ্ছে না, একটা স্বৈর শাসক ছিল ক্ষমতায়, কর্তৃত্ববাদী শাসন, তো 2-3টা জেনারেশন তারা ভোট দিতে পারে নাই। তো একটা গণতান্ত্রিক সরকার আসলে যে পরিস্থিতি বিরাজ করছে, এটা তাদের পক্ষে মোকাবেলা করা সহজ হবে। তো এরা তো ঠিক সরকারের কখনো ছিল না এরা। তো এখন যত বিলম্ব হবে অনেক ধরনের সমস্যা কিন্তু দেখা দেবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা একটা সমস্যা হবে। তা রাজনৈতিক সমস্যা আছে, যারা ডোনার যারা, তারা নির্বাচিত সরকারের সাথেই তাদের বোঝাপড়াটা করতে চায়, বিনিয়োগের ব্যাপার আছে। তো এই বিষয়ের পরিপ্রেক্ষিতে বিএনপি বলে আসতেছে 4 থেকে 6 মাসের বেশি নির্বাচন করার জন্য যে প্রয়োজনীয় সংস্কার, তার বেশি প্রয়োজন হয় না। কিন্তু কিছু কিছু দল যেমন জামাত বলে আসছে যে তারা সংস্কারও চায় এবং নির্বাচন চায়, কিন্তু এই জন্য আমরা সরকার কোনো চাপ দেব না। কিন্তু আজকে আবার দেখলাম জামাতের আমির তাহের আবদুল্লাহ সাহেব, উনি আবার বলেছেন যে আমরা 25 সালের মধ্যে নির্বাচন চাই। এই যে শিফটিং হচ্ছে, এখন পুরো পরিস্থিতিটা এক ধরনের ঠিক ঘোলা টাইম বলবো না, কিন্তু খুব জটিল টাইপের। এটা জানুয়ারি ফেব্রুয়ারি দিকে বোঝা যাবে। সরকারের জন্য আরেকটা চ্যালেঞ্জ হবে, সেটা হচ্ছে মার্চ মাস, রমজান মাস আসছে। সরকার চেষ্টা করছে, কিন্তু দ্রব্যমূল্য কিন্তু আসলে স্বাভাবিক পর্যায়ে আনতে পারেন না। তো সেখানে এই চ্যালেঞ্জগুলো রয়েছে। নির্বাচন, সেনাপ্রধান কিন্তু সেপ্টেম্বর মাসে যখন চিফ অ্যাডভাইজার জাতিসংঘে ছিলেন, তখন কিন্তু উনি একটা বিদেশি সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিয়েছিলেন। উনি বলছেন যে 18 মাসের মধ্যে দেশ একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যাবে, অর্থাৎ ইঙ্গিত করছিলেন যে নির্বাচনের দিকে যাবে। তখন অবশ্য উপদেষ্টা পরিষদের কেউ কেউ এটার মানে ব্যাখ্যা দিয়েছেন যে এটা বলা ঠিক না, এটার এখতিয়ার একমাত্র চিফ অ্যাডভাইজারে রাখেন। তারপর তাদের ভিতরে কিন্তু বক্তব্যের ক্ষেত্রে বিভিন্ন ধরনের, যেমন আইন উপদেষ্টা একবার বলেছিলেন যে 25 সালের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে, পরে আবার বলেছেন যে না, এটা চিফ অ্যাডভাইজার বলবেন। আবার ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, উনি আবার লন্ডনে কিছুদিন আগে গিয়েছিলেন, সেখানে বলেছেন যে 2026 সালের মাঝামাঝির মধ্যে নির্বাচন হবে। আর চিফ অ্যাডভাইজার নিজেও বলছেন যে রাজনৈতিক দলগুলো চায় যদি আমরা সংক্ষিপ্ত সংস্কার করে নির্বাচন দিয়ে আমরা চলে যাব, আবার তারা বেশি সংস্কার চায় তাহলে সময় লাগবে। তো এই পরিস্থিতিতে অনেকগুলো ঘটনাবহুল বিষয় হবে আগামী দিনগুলো আর কি। এই যে রাজনৈতিক দল, তারপরে অংশীজন, তারপরে সিভিল সোসাইটি, সব মিলে ছাত্র শক্তি, তারাও তাদের ভিতরে এক এক সময় কিন্তু সমন্বয়কদের ভিতরেও মানে ঠিক পরস্পর
ঠিক সমঝোতা যা আছে সেটাও কিন্তু না, অনেক সময় সুর কেটে যাচ্ছে, কিন্তু তারা রাজনৈতিক দল করবে। তো সব মিলিয়ে মনে হয় আগামী বছরটা আমার কাছে মনে হচ্ছে যে একটা কঠিন চ্যালেঞ্জের ভিতর দিয়ে অন্তর্বর্তী সরকারকে যেতে হবে। জি, তুমি শুনছিলেন, এবং সেখানে কিন্তু আমরা বারবার শিফটিং দেখতে পাচ্ছি। আর বিএনপি কিন্তু বলছে যে 5-6 মাসের মধ্যেই কিন্তু নির্বাচন দেওয়া সম্ভব। আর সংস্কারের ক্ষেত্রে যেটা বলা হচ্ছিল সেটা বলছে সংস্কার তো সারা জীবন ধরে একটা দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা। যেমন আমরা আজকে স্টুডিওটাকে আমরা সংস্কার করেছি, আগামী দিন নতুন প্রযুক্তি যখন আসবে তখন আমরা দেখা যাবে 4টা ক্যামেরা লাগবে না, আমরা একটা ক্যামেরা দিয়ে সমস্ত শ্যুট করতে পারবো। তো সব মিলিয়ে বিএনপির যে বক্তব্যটা সেটি হচ্ছে এরকম যে সংস্কার তো আসলে আমরা খুবই প্রয়োজনীয় 2-3টি বিষয়কে উল্লেখ করে তারা নির্বাচন চাচ্ছেন। কিন্তু মানুষ যেটা মনে করে সেটা মনে করে যে যদি কোনো রাজনৈতিক সরকার আসে, তারা আসলে জনগণের যে ক্ষোভ, যে আশা ভরসা নিয়ে তারা এই আওয়ামী সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে, ক্ষমতাহীন করেছে, সেটি কি কোনো রাজনৈতিক সরকার এসে করবে কিনা, সেই কারণে তাদের মধ্যে একটা তাগিদ থাকে যে সংস্কারগুলি কিন্তু আগে হয়ে গেলে ভালো হয় কিনা। এই ঠিকই বলেছেন, অনেকগুলো বিষয় তো আপনি বলেই ফেললেন আর কি। তারপরেও আমি যে যোগ করতে চাচ্ছি, এই সরকারের বয়স 4.5 মাস হয়ে গেছে। এই সরকারের 3টে প্রধান কাজ যদি আমরা চিন্তা করি আর কি, সেটা হচ্ছে আপনার যে রুটিন কাজগুলো, বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বেতন দেবেন, স্বাভাবিক কাজগুলো করবেন, সংস্কার করবেন, এটা আমরা পক্ষপাতী, কিছু সংস্কার করার দরকারও আছে, আর নির্বাচন করা আর কি। দেখেন, রুটিন কাজ যদি মনে করি, সংস্কার তো এখনও তেমন কিছু করতে পারেননি। ভাই যেটা বললেন যে তারা ডিসেম্বর তো শেষই প্রায়, তো সেখানেও তারা সময় একটু বেশি নিতে পারে। আর নির্বাচন, এই 3টি বিষয় যদি চিন্তা করি, রুটিন কাজের যদি মূল্যায়ন করি, প্রথম 1-2 মাসে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন, আপনাদের এখানে বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করা হচ্ছে যে তাদের সফলতা ব্যর্থতা কি। আমি বলেছি যে 2 মাসে কোনো সরকারের মূল্যায়ন করা ঠিক হবে না। এখন কিন্তু আসলে আপনি একটি বিষয় দেখাতে পারবেন না এখানে ওনারা খুব বেশি একটা সফল হয়েছে। তারপর ওনাদের মধ্যে থেকে কোনো উপদেষ্টা বলছে আমরা নাকি কোনো রাজনৈতিক দলেই ওনাদের সফলতা চান না, ব্যর্থতা দেখতে চান নাকি। সেগুলো তাদের অজ্ঞতা কিংবা মুখ ফুসে বলে ফেলছে নাকি। একটা জিনিস খেয়াল করেন, সংস্কার প্রসঙ্গে আসি, সংস্কার পর যারা বেশি জোর দিচ্ছেন, আমরা সংস্কারের পক্ষে, কিন্তু আপনি কতগুলো সংস্কার ধরে নিলাম, 100-200 সংস্কার, যদি পরবর্তী সরকার যারা ক্ষমতা আসবেন তারা যদি ওই সরকারকে, ওই সংস্কারগুলোকে তারা জাতীয় সংসদের মাধ্যমে আইনে পরিণত না করেন, সবগুলো বৃথা হবে। তো এখন আপনি রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়ে আপনি এখন আপাতত চালাবেন কোনো রকমে, কিন্তু আলটিমেটলি পরবর্তী নির্বাচিত সরকারগুলো যদি এটা না মানে, কিংবা তাদের সেই সময় সংসদের প্রতিনিধিত্বকারী দলগুলো যে না মানে, তারা এই সংস্কারগুলো তো অসাড় হয়ে যাবে, কোনো কাজ দেবে না। সুতরাং সংস্কার আপনারা যেগুলো করবেন, প্রপোজ করবেন এই পলিটিক্যাল পার্টিগুলো, তারা যদি মনে করে এই সংস্কার তারা পরবর্তীতে ক্ষমতা গেলে সম্ভব, সেটা তা সংস্কার মানা না মানা তো পলিটিক্যাল পার্টি নির্ভর করছে। আর আপনারা 1 বছর ধরে নিলাম যে শুরু থেকে 4.5 মাস হয়ে গেছে, আমরা মনে করি 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, প্রথম থেকে, মানে আগস্টের প্রথম থেকে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হতো। এমনি আমাদের যে একটি সংবিধানে সর্বদলীয় সিদ্ধান্ত ছিল আমরা তত্ত্বাবধায়ক সরকারে যাব, যেটা অলরেডি এখন হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ফিরে যাচ্ছি। তো তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তো 3 মাস, হ্যাঁ, তো সেখানে 3 মাসেই তো আসলে নির্বাচন, 3 মাস সম্ভব না, এটা বাস্তবতা বিপর্যয় কথাবার্তা। তাহলে আপনাকে অবশ্যই এখন থেকে 3 মাস 6 মাস পর নির্বাচন দিয়ে দিলে তো এটাই বাস্তবতা। আর এই যে অস্বাভাবিক যে সরকার, এই সরকার তো কোনো মানে পলিটিক্যাল সরকার, নির্বাচিত সরকারও না, তারপর আর্মি ব্যাকড গভর্নমেন্টও না, আপনার সংসদীয় গভর্নমেন্ট না, কোনো একটা অদ্ভুত টাইপের, এটা একটা মানে বিপ্লবী সরকার, একটা পাবলিক ডিমান্ড গভর্নমেন্ট বলে জন আকাঙ্ক্ষা ছিল। শেখ হাসিনা বিদায়ের পর সবাই সম্মিলিতভাবে, সবগুলো রাজনৈতিক দল, ছাত্ররা সব মিলে আমরা একটি সরকারের প্রস্তাব করেছি। ভালো, এই সরকারের হেড অফ দ্য গভর্নমেন্ট জেনে ডক্টর ইউনূস উনি আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ব্যক্তি, তার প্রতি আমাদের প্রত্যাশা বেশি ছিল, বাংলাদেশের মানুষের প্রত্যাশা বেশি ছিল। কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে আপনি এমন কোনো বিষয় আছে যেগুলো উনি ট্যাকেল করতে পারছেন। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, হয়তো তাদের মধ্যে 15.5 বছর খুব আছে, ছাত্ররা থাকেন একটা অদ্ভুত বিষয়, ছাত্ররা পরীক্ষা দিতে যাচ্ছে না, তারা মজা পেয়ে গেছেন। তারা পরীক্ষা ফেল করলে সচিবালয় পাস করে দিতে হবে, অটো পাস করাতে হবে, এই করতে হবে, সে করতে হবে, অস্বাভাবিক দাবি করছেন। আসলে যখন আন্দোলন শেষ হয়ে গেল, তখন তো ছাত্রদের ক্যাম্পাসে ফিরে যারা পাস করেনি তাদের লেখাপড়ার মন দিয়ে কথা ছিল। আর যারা পাস করে গেছেন, যেসব ছাত্ররা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স পাস করেছেন, তাদের তো কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা ছিল। বিরাট অংশের ছাত্ররা কিন্তু আর এখন আর সেই তারা পড়াশোনা ফিরে যাচ্ছে না,
যে জন্য অটো পাস চাচ্ছেন, আবার একটা বিরাট যারা পাস করেছেন তাও আর বিসিএস দেওয়ার পক্ষপাতী না, তারা রাতারাতি মন্ত্রী হতে চায়। তাদের মধ্যে 2-4 জন মন্ত্রী হয়ে গেছেন, ক্যাবিনেট মিনিস্টার পদমর্যাদার উপদেষ্টা হয়েছেন, বেশ একটা মজা পেয়ে গেছে। এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। কিন্তু আগামীতে এইসব ছাত্ররা যদি ভালোভাবে গড়ে না ওঠে তাহলে আমাদের রাষ্ট্র চালাবে কে? আমরা কদিন আছি যারা এই বড় বড় পর্যায়ে আছেন, সচিব আছেন, এগুলো করতো। আর আরেকটা বিষয় দেখেন, আপনারা বলছেন যে এই আমাদের বিগত গভর্নমেন্টের যারা সুবিধাভোগী বা যারা এই সরকারকে টিকিয়ে রেখেছিল অন্যায় অত্যাচারে, আচ্ছা আমাদের মধ্যে কয়জনকে পরিবর্তন করা হয়েছে? আচ্ছা পুলিশের মধ্যে ইতিমধ্যেই বেশ কিছু যারা পুলিশ ছাত্র হত্যা কিংবা 15.5 বছরে হত্যা নির্যাতনে জড়িত ছিল তাদেরকে এখন প্রাইস পোস্টিং করা হচ্ছে। সব মিলে হজবরল করে আমি একটু থামাই আপনাকে। আমি নিজে, যেহেতু আপনি ছাত্রদের প্রসঙ্গে বললেন তারা উপদেষ্টা হয়েছে, হয়তো বা তারা মজা পেয়েছে, সেটি আপনার বিচার বিবেচনায় বলেছেন। কিন্তু আপনি কি একটা জিনিস খেয়াল করবেন কিনা যে গত 15-16 বছরে যে আন্দোলন, আপনারা বলেন, জামাতরা বলেন, বাম দলের যে রাজনীতিবিদরা বলেন, সবাই মিলে যে আন্দোলন করবার চেষ্টা করেছেন, সে আন্দোলন তো আসলে সফলতার মুখ দেখতে পারেনি। আপনারা শেখ হাসিনাকে হটানোর চেষ্টা করেছেন, দেশের অনেক মানুষ সেটার সঙ্গে সহমত ছিল। কিন্তু এই ছাত্ররাই তো সামনে আসার কারণের জন্য, নিশ্চয়ই এখানে শুধু ছাত্র জনতা আমরা উল্লেখ করি, আপনাদের অবদান আছে, আপনারও পিছনে ছিলেন, সব কিছু ছিলেন, কিন্তু এই ছাত্রদের মধ্যে থেকে প্রতিনিধিত্ব থাকার মধ্যে তো খুব দোষের বেশি কিছু নয়। কিন্তু আপনি কি মনে করেন যে ওই জায়গাটাতে আপনারা অ্যাড্রেস করতে পারেননি এত বৃহৎ রাজনৈতিক দল হিসাবে, যারা ছাত্ররা করতে পেরেছে, যে এই স্বৈরাচারকে পতন ঘটাতে পেরেছে? না, ছাত্রদেরকে তো আমরা অভিনন্দন জানিয়েছি, তারা এটা নেতৃত্ব দিয়েছে। আপনাকে খেয়াল আছে কিনা এই বাংলাদেশের ইতিহাসে কেন পাকিস্তান পিরিয়ড থেকে যত আন্দোলন হচ্ছে, মানে আপনি 52 ভাষা আন্দোলন বলেন, 62 শিক্ষা আন্দোলন বলেন, 64, 69 গণঅভ্যুত্থান, 71 স্বাধীনতা যুদ্ধ পরবর্তী 90 গণঅভ্যুত্থান, কারা নেতৃত্ব দিয়েছে? ছাত্ররা তো নেতৃত্ব দিয়েছে। তাদের বয়স বিবেচনায়, তারপরে তারা একটা জায়গায় সবাই থাকে, ক্যাম্পাসের মধ্যে থাকে, আজকে পাড়া মহল্লায় তো সব আলাদা আলাদা বাসায় থাকে। তো এখানে ছাত্রদের একটা আন্দোলন সফল করার ক্ষেত্রে যে পর্যায়ে থাকে অন্য কোনো পেশারা সম্ভব না। সেক্ষেত্রে প্রতিটা আন্দোলনের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, এবার ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। প্রথম দিকে তারা কিন্তু সরকার পতন চায়নি, কিন্তু তারা এই কোঠা বিরোধী একটা আন্দোলন গড়ে তুলেছে। প্রথম 1-1.5 মাস পরেই চলেছে। আমি নিজে মুখে শুনেছি, এই শাহবাগে আমি একদিন আমার গাড়ি নিয়ে আমি ওদের আন্দোলন সমাবেশে প্রায় 2-3 বছর আটকে পড়লাম। আমি গাড়ি থেকে নেমে আমি ওদের স্লোগান শুনলাম। প্রথম দিকে তারা স্লোগান দিয়েছে, বঙ্গবন্ধুর বাংলায় কোঠাধারীদের ঠাঁই নেই। তারা কিন্তু এই ছাত্ররাই পরবর্তী সময় শেখ হাসিনা যখন গুলি চালালো, ছাত্রদের রাজাকার বললো, বিভিন্নভাবে তাদেরকে উত্তপ্ত করলো, তখন তারা আস্তে আস্তে এক দফার দিক ধাবিত হলো। এক দফা যখন ঘোষণা করলো তখন কিন্তু সব পলিটিক্যাল পার্টি বাংলাদেশের সাধারণ জনগণকে আমন্ত্রণ জানানো। তারা পর্যন্ত আমরাও এখানে সম্পৃক্ত হয়নি, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল সম্পৃক্ত হয়নি। তাদের আহ্বানে সাড়া দিয়ে তখন আর শুধু ছাত্র জনতা সৃষ্টি হলো। দেখেন এই আন্দোলনে কম বেশি সবাই বলছেন যে 1200 জন প্রাণ গেছে এই জুলাই আগস্ট আন্দোলন, 1200 থেকে 1500 বলা হয়। এই তার মধ্যে প্রায় অর্ধেক 440 জন আমাদের দলের বিভিন্ন পোস্টধারী, 50% আমাদের দলের পোস্টধারী, তারা এখানে প্রাণ দিয়ে দেয়। তারা প্রাণ দিলাম। আমি নিজে, আমার সন্তান ছিল উত্তরে, আমি পল্টনে ছিলাম। এইভাবে আমাদের 440 জন যে প্রাণ দিল না। কিন্তু মিস্টার তুহিন, আপনি খেয়াল করবেন কিনা, যখন যেদিন আমাদের উপদেষ্টা নাহিদ সাহেবকে যেদিন ধরে নেওয়া হলো, 6 জনকে ধরে নেওয়া হলো, মানে রাজনৈতিক যে পট পরিবর্তনের ক্ষেত্রে তাদের যে ভূমিকার কথা, ডিবি অফিসে তাকে যখন নির্যাতন করা হলো, তাকে হাসপাতাল থেকে ধরে নেওয়া হলো, নিশ্চয়ই আপনারা সমর্থন দিয়েছেন। কিন্তু এই পট পরিবর্তনের ক্ষেত্রে তো তারা একটা জীবনের ঝুঁকি নিয়ে বড় একটা ভূমিকা তারা পালন করেছে। না ঠিক আছে, যেটা আপনি বলছিলেন যে নিশ্চয়ই স্বীকার করি 69, 70, 71, 90 করেছে। কিন্তু সেই আন্দোলনের সাথে এই ফ্যাসিস্ট সরকারের আন্দোলনের কিন্তু আমরা মনে করি যে ভীষণ বড় একটা কঠিন আন্দোলন ছিল। না, এইভাবে প্রশ্ন করলে তো মুশকিল। তারপরে বলতে হয় আর কি, এটা পারস্পরিক একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে। তাও বলতে হচ্ছে, আপনারা বললেন যে ডিবি অফিসে 6 জনকে ধরে নিয়ে যাওয়া হলো। তো এদেরকে ধরে নিয়ে যাওয়ার পরে তাদেরকে করা হলো, চাপ দেওয়া হলো, টর্চার করা হলো, চাপ দেওয়া হলো, টর্চার করে তাদেরকে স্বীকার করা হলো। কিন্তু তারা সাংবাদিক সম্মেলন শেয়ার করে আমরা আন্দোলন করে আসলাম। আর আমাদের 15.5 বছরে টর্চার করতে বেড়ে ফেলা হয়েছে। আমাদেরকে ডিবি অফিস নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা তো কোনোদিন বের হয়ে এসে বলিনি আমরা এই আদর্শ থেকে সরে গেলাম, শেখ হাসিনাকে মেনে নিলাম, আমরা কিন্তু বলিনি, কোনোদিনও বলিনি। আমাদের বয়স বিবেচনা, তাদের বয়স বিবেচনা আমরা দ্রুত অসুস্থ হলাম। আমাদের নির্যাতনে তো বহু ডিবি অফিস থেকে বহু অনেকে মারা গেছেন। আমরা তো 15.5 বছর আমাদের দলের হাজার নেতাকর্মী জীবন দিয়েছে। তারা কিন্তু সেরকম ভূমিকা পালন করে না, তারা সংবাদ সম্মেলন করে বললো, সেটি তো তাদের ডিবি অফিসে একটা সম্মেলন করেছে, সেখানে তারা বাধ্য হয়েছে। নিশ্চয়ই আমার মনে আছে। আমরা তো বাধ্য হইনি, আমরা তো ডিবি অফিসের নির্যাতন শিখেছি, আমাদের কোনো সময় বাধ্য হইনি। আপনারা সেরকম হয়তো তুঙ্গে নিতে পারেননি, সে কারণে আপনাকে বাধ্য করা হয়নি। তুঙ্গে ওরা একা দিয়েছেন, ওরা তুঙ্গে তো আমরা নিলাম, আমরা যখন যোগদান করলাম তখন এটা হলো, এটা সফল হলো।
সবারই ভূমিকা আছে, এখানে কারোর ভূমিকা খাটো করে দেখা নেই। আর কোনো কোনো ক্ষেত্রে খাটো করে দেখার চেষ্টা করা হচ্ছে। তাহলে আমরা 440 জন আত্মহত্যা দিলাম কিছু, আমাদের দল মারা গেল কি এমনি এমনি বাসায় বসে গুলি খেয়ে মারা গেছেন? সবাই সম্পৃক্ত হচ্ছেন, এখানে এক এক কোনো বিষয় না। আর সবসময় আমি তো বললাম যে আন্দোলন সংগ্রামগুলো এই হচ্ছে সংগঠিত হচ্ছে। সর্বশেষ যদি আমি 90 কথা বলেন, 90 আমরুল আমান হাবিবের নেতৃত্বে এই হচ্ছে আমারুল্লাহ আমান হাবিবুর রহমান খোকন ভাই। হ্যাঁ, আমি হচ্ছে দুই দলের দুই বড় দল দুইজনের কথা বললাম। এরা কি ক্ষমতা শেয়ার চেয়েছেন? চাননি তো, চাচ্ছেন ওরা, দিয়ে দেওয়া হলো। বয়স বিবেচনা ঠিক হচ্ছে না, এটা ওনাই বলছেন। পরে তো আমান ভাই মন্ত্রী হলেন, তো না মন্ত্রী হন 90 আমরা মন্ত্রী হলেন, এমপি হচ্ছে এমপি ওনার হোক, নির্বাচন করে যদি জনগণ মেনে নেয় ওনারা সবাই হয়ে যাক, কিন্তু কেউ মন্ত্রী হননি। কিন্তু আপনি পরবর্তী সময় আপনি যেমন ধরেন স্বাধীনতার পরে যারা নেতৃত্ব দিয়েছিল জাতীয় চার নেতা সব, কেউ কিন্তু পরবর্তী সময় মন্ত্রী হননি। যাক, এটা বিষয় না, এটা পরিবর্তিত পরিস্থিতি ঠিক। কিন্তু কোনোভাবেই এই আন্দোলনের সফলতার ক্যারিয়ার আপনাকে শুধু কোনো একটা আমরা চাই না। না, নিশ্চয়ই সেটা কিন্তু আমরা জন্য সবসময় বলি ছাত্র জনতার বিপ্লবের কথা বলি। তবে একটা কথা সঠিক, সেটি হচ্ছে যে এখানে সকল শ্রেণী পেশা মানুষের একটা অংশগ্রহণ ছিল, ছাত্ররা সেই নেতৃত্বে। অবশ্যই এই উত্তরাতে, আমার বাসা উত্তরাতে 4 জন বুয়া মারা গেছে, জীবনে তাদের নাম উচ্চারণ করে না। তারা কি স্বপ্ন দেখেছিল? তারা বলেছিল এটা ঠিক হচ্ছে না। তারাও কোনো না কোনোভাবেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাজার করতে পারেনি, বিভিন্নভাবে তারা নিজে হচ্ছে। রিক্সা শ্রমিকরা কি মারা গেল? এরা কি, এটা তো এদের নামই বলা হয় না। এদিকে অন্যায় করা হয় না, এটার প্রতি মানে জাস্টিফাইড এগুলা সমর্থন আসলে সকলেরই ছিল। মুকুল ভাই এই অংশটুকু শেষ করতে চাই। প্রসঙ্গে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তো একটা স্বৈর শাসন কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছিল, 3টা ভোট, সেটা সবাই জানে, এগুলো পুনরাবৃত্তি করা, রাতের নির্বাচন, একতরফা নির্বাচন, ভারতের পররাষ্ট্র সচিবকে নিয়ে এরশাদকে বাধ্য করা হয়েছিল নির্বাচনে যাওয়ার জন্য, এবারও প্রভাব বিস্তার করা হয়েছে। তো এখন তারা মানে মামলার আসামি হয়েছেন, কাঠগড়ায় তাদেরকে যেতে হবে, এবং গণহত্যার দায়ে শেখ হাসিনা তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাকেও কাঠগড়া যেতে হবে গণহত্যার দায়। কিন্তু এই প্রসঙ্গে যেটা বলতে চাই যে রাজনৈতিক দলগুলোর অন্য যারা আছে, যে বিএনপি, হ্যাঁ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক ইতিবাচক কথাবার্তা বলছেন, এবং সব কিছু মিলে একটা পরিবর্তনের একটা আভাস দেখা যাচ্ছে দলের ভিতরে। উনি চাচ্ছেন, আন্তরিকভাবে চাচ্ছেন, কিন্তু সাথে সাথে তাদেরকে তৃণমূল পর্যায়ের যে নেতাকর্মী যারা আছেন তাদেরকে আত্মজিজ্ঞাসা করতে হবে। কিছু কিছু পত্রপত্রিকা যে নিউজ আসে সেটা খুব একটা ইতিবাচক না, কিন্তু জায়গায় জায়গায় দখল, অনেককে কিন্তু বহিষ্কার করা হয়েছে, শোকজ করা হয়েছে, বড় বড় নেতাদের কিন্তু শোকজ করা হয়েছে। এবার বোঝা গেছে না একটা সিরিয়াস, তারা মানে সবসময় সতর্ক করছে এবং সংযত থাকার জন্য বলছে, তারপর কিন্তু ঘটছে। আরেকটা মোটা দাগের কথা হচ্ছে কি, রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় যে দুই দল, তাদের অবশ্যই ব্যর্থতা আছে। না হলে কেন কিছুদিন পর 90-এর গণ আন্দোলন হলো, 3 জোটের রূপরেখা, সংগ্রাম পরিষদ, এবং 91, 96, 2001, 2008 মোটামুটিভাবে একটা ভালো নির্বাচন হয়েছে। কিন্তু সেটা কেন থাকলো না, সে আত্মজিজ্ঞাসা তাদেরকে করতে হবে। কেন? যেমন উপদেষ্টা কেউ বলে যে আমাদের তো আসার কথা না, রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার জন্য তো আমাদেরকে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে আসতে হয়েছে, এটা তো ঠিক। এই জন্য আমার আত্মজিজ্ঞাসার সম্মুখীন হতে হবে, এবং এখান থেকে অনেক কিছু আমরা মিস্টার মুকুল, যে ফ্যাসিবাদ কিন্তু এরকমই হয়। ফ্যাসিবাদ কিন্তু তাদের সর্বশেষ পর্যন্ত তারা চেষ্টা করে জনগণের গলা টিপে ধরে রাখতে, এবং সেই যখন ফ্যাসিবাদের সর্বশেষ পর্যায়ে যায় তখন কিন্তু আসলে দেশের পরিস্থিতি এরকমই। আপনি যদি দেখেন ইমিডিয়েটলি কিন্তু আমরা দেখেছি, আমি মনে কথাটা ঠিক, আরেকটা দেশে কিন্তু একই ঘটনা ঘটছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি কি, 53 বছর স্বাধীনতার, 72 থেকে শুরু করলে এই 24 সালের এই শেষ ইয়েতে আসে বলতে হয় যে কেন আমরা একটা গণতান্ত্রিক চর্চা রীতিনীতি করতে পারলাম না। হ্যাঁ, কোনো সপরিবারে আমরা সবাই একত্রিত হই, আমরা সপরিবার রাষ্ট্রপতি, আরেকজন জনপ্রিয় রাষ্ট্রপতি হত্যা হয়েছেন, তারপরে সেনা সমর্থিত শাসন, সামরিক শাসন, এবার তো ফ্যাসিবাদ। তো কেন এরকম হয়? এই জন্য বড় রাজনৈতিক দলগুলো যারা এই ক্ষমতা এসেছেন, ক্ষমতার কাছাকাছি থাকেন, তাদেরকে অবশ্যই আত্মজিজ্ঞাসার সম্মুখীন হতে হবে, এবং কিভাবে এই প্রসেসটাকে, যেটা একটা সুযোগ তৈরি হয়েছে, এটা কিন্তু বিরাট সুযোগ। সংস্কারের কথা বলছে, এখন সংস্কারে ঠিক যে এই সংস্কারকে 1 বছর 2 বছর হবে না, 15 বছর যেটা করা হয়েছে তার জন্য কমপক্ষে 5 বছর 10 বছর লাগবে। সেটা কি সম্ভব? এটা নির্বাচিত সরকারের মাধ্যমে হবে, কিন্তু রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নিতে হবে, যারা আগামী দিনও প্রত্যাশী ক্ষমতা যাওয়ার জন্য, তাদেরকে শিক্ষা নিতে হবে যে কোথায় কোথায় ভুলগুলো হয়েছে, আর ভবিষ্যতে যাতে না হয়, সুযোগ যাতে না পায়, ফ্যাসিবাদ যাতে আসার সুযোগ না পায়, সেইভাবে একটা রক্ষা কবচ তাদেরকে তৈরি করতে হবে। নিশ্চয়ই। আমরা সমসাময়িক প্রেক্ষাপটের কথা বলতে গিয়ে আসলে ছাত্র জনতারা একটা ঐক্যবদ্ধ হবার কথা বলেছেন, এবং খায়রুল আনার মুকুল এবং তুহিন ভাই দুজনেই কিন্তু একটা কথা বললেন যে আজকে আমরা কিন্তু সকলে কিন্তু ঐক্যবদ্ধ, এবং সেই ঐক্যবদ্ধর কারণের জন্য এদেশে যারা 15-16 বছর এই স্বৈরাচারী আচরণে
দেশকে পিছন দিকে টেনে ধরবার চেষ্টা করেছেন, গুম খুন হত্যার রাজনীতি করেছেন, সেই স্বৈরাচারের প্রেতাত্মা যাতে দেশে আর কখনোই ফিরে আসতে না পারে সেক্ষেত্রে তারা কিন্তু ঐক্যমতের কথা বলেছেন। তুমি আপনার কাছে আসতে চাই, আমরা তো সবসময় এই কথাগুলো বলছি যে আমাদের আর্থিক খাত, প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের কৃষি ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা সব কিছুকে ভেঙে দিয়েছে। এখন এর মধ্যে আমরা আবার মাঝে মাঝে হঠাৎ করে কিন্তু কিছু ভিডিও মেসেজ পাই, অডিও কল পাই, যেখানে শুনি যে সাবেক পতিত প্রধানমন্ত্রী দেশে ফিরে আসবেন, টুক করে চলে আসবেন। তো আপনি কিভাবে দেখেন আসলে এই যে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎটাকে আপনি কিভাবে দেখেন? তারা কি যেভাবে বলছেন মাঝে মাঝে ফিরে এসে আবার রাজনীতিতে তারা কি আগের মতো সে অবস্থানে আসতে পারবেন কিনা, আপনার বিশ্লেষণ কি? না না, আমাদের মনে হচ্ছে না তাদের যে অপকর্ম সেগুলো যদি বাংলাদেশে মানুষ বা যারা বিচার ব্যবস্থার সাথে জড়িত তারা যদি পক্ষপাতিত্ব না করে তাহলে তাদের আর এই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা সম্ভব না। তাই আমাদের সিনিয়র সাংবাদিক খায়রুল আলম স্যার মানে বিরতির আগে যে কথাগুলো বলছে তাই একটু বলে আবার ওই প্রসঙ্গে ফিরে আসি। উনি বলছিলেন যে এই সার্বিক বিষয়গুলো রাজনৈতিক দলের ব্যর্থতা, তা না বেশি না। আপনি ধারাবাহিকভাবে স্বাধীনতার পর থেকে যদি দেখেন ৭২ থেকে শুরু করে, মানে আমার মনে হয়েছে আমার ৪০ বছরের দীর্ঘ রাজনৈতিক একটা জীবন রয়েছে, সেখানে আমার মনে হচ্ছে যেখানে যে দেশে যে রাজনীতিতে আওয়ামী লীগ আছে সেখানে আসলে ভালো কিছু করা সম্ভব না, সেখানে গণতন্ত্র চর্চা করা সম্ভব না, মানুষের মানবিক অধিকার চর্চা করা সম্ভব না, ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব। সব ক্ষেত্রে দেখেন ওরা যে ৭২ থেকে যখন শেখ মুজিব পাকিস্তান থেকে ফিরে আসলো, এত জনপ্রিয়তার মধ্য দিয়ে ফিরে আসলো, সেই সময় লক্ষ লক্ষ মানুষ তার জন্য রোজা রাখলো, অথচ মাত্র ৩-৪ বছরের মাথায় উনি যখন যে কোনোভাবেই হোক মারা গেলেন, সেখানে ওনার মৃত্যুতে মিষ্টি বিতরণ করা হয়েছে, তার জানাজার ডোক পাওয়া যায়নি। তার এই ৩.৫ বছরের অপকর্ম, গণতন্ত্র হত্যা বলেন, একদিনের বাক্স শাসন বলেন, সংবাদপত্র বন্ধ করে দেওয়া, সবগুলো বিষয় নিয়ে মানে বিরোধী দলের উপর নির্যাতন, নিপীড়ন, ২৫,০০০ রাজনৈতিক কর্মীর হত্যা, সব মিলেই কিন্তু সেই পাহাড় সম তার ইমেজ, জনপ্রিয়তা কিন্তু একদম তলানিতে চলে গেল। আবার দেখেন পরবর্তী সময় যখন এরশাদ আসলেন স্বৈরাচারী কায়দা, এবং তখন শেখ হাসিনা এবং তাদের দল তাকে সাপোর্ট করলেন। ৯টা বছর এরশাদকে টিকে রাখার পিছনে প্রধান হাতিয়ার ছিল কিন্তু শেখ হাসিনাকে তার দল। যখন ক্ষমতা আসলেন ২৪শে মার্চ ৮২ সালে, তখন উনি ওয়েলকাম করলেন, আই এম নট আনহ্যাপি। হ্যাঁ, তারপরে সারা বছরই তারা ৮৬ সালে নির্বাচন করলেন একসাথে, সে জামাত সহ নির্বাচন করলেন। এইভাবে মানে স্বৈরাচার বলেন, ফ্যাসিবাদ বলেন, সব কিন্তু আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হয়েছে। ক্ষমতার ভিতরে থেকে হয়েছে, ক্ষমতা আওয়ামী লীগ কিন্তু ক্ষমতার বাইরে থেকে কিন্তু আচরণ করে হচ্ছে। দেখেন না, আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন রাজপথে এই আমাদের সচিবালয়মুখী সিনিয়র যারা একজন জয়েন্ট সেক্রেটারিকে তারা রাজপথে দিগম্বর করেছে। এই আচরণগুলো কোনো সময় আপনি বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলকে পাবেন না। অনেক সময় শিবিরকে আমরা, জামাত শিবিরকে খারাপ বলি, আমরা হয়তো বলি না, রক্ষাটা দল বলি, ইত্যাদি বলি, তাদের পক্ষে কিন্তু এই কোনোদিনও এই একজন সিনিয়র কর্মকর্তা তাকে সুতরাং আমার মনে হয় যে রাজনৈতিক দলের ব্যর্থতা ঠিক না। আমরা সহ আরো বেশ কিছু রাজনৈতিক দল আছে, তারা সবসময় বাংলাদেশে একটি গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক চর্চা, অন্যান্য বিষয়গুলো কিন্তু আমরা সবসময়, কিন্তু যেখানে আওয়ামী লীগ রয়েছে সেখানে এইগুলো চর্চা করা সম্ভব না। কারণ একটা রাস্তায় যদি আপনি দুটো গাড়ি মুখোমুখি চলে, একটা গাড়ি যদি বাজেভাবে ড্রাইভ করে, দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। এখানে আওয়ামী লীগ, যেখানে আওয়ামী লীগ থাকবে সেখানে কোনো রাজনৈতিক চর্চা করেন, গণতান্ত্রিক চর্চা করেন, ভালো কিছু সম্ভব না এটা। আর আপনি যে প্রসঙ্গে আমাকে বললেন যে সবগুলো বিষয়, তা আমার মনে হয় যে এই আমাদের অর্থনৈতিক অবস্থা, অন্যান্য সবগুলো বিষয় আমাদেরকে আসলে নির্বাচিত সরকারি সমস্যা সমাধান করতে পারবে। ওয়ান ইলেভেন গভর্নমেন্ট অনেক আশা নিয়ে এসেছিল, ব্যর্থতা নিয়ে তা চলে গেছে। কোনোভাবেই আমরা এই সরকারের ব্যর্থতা চাই না। তারা আর একটি বিষয় খেয়াল করবেন, আমরা যখনই নির্বাচনের কথা বলি, অনেকে এই সরকারের পক্ষ থেকে কিংবা অনেকে বলে থাকেন, সুশীল অনেক মানুষ বলে থাকেন যে আমরা এখন নির্বাচন চাচ্ছি। কেন আমরা নির্বাচন চাওয়ার দোষ? 15.5 বছর তো মানুষ ভোট দিতে ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। ভোট একসময় উৎসব ছিল, সেটাকে এখন সন্ত্রাসের রাতের ভোট, দিনের ভোট, ড্যামি ভোট, আমি দামির ভোট, বিভিন্নভাবে নির্বাচনটাকে কলঙ্কিত করে ফেলেছে আওয়ামী লীগ। তো সবাই চায়, বিশেষ করে যাদের বয়স 18 থেকে 30 বছর, এই 2-3টি প্রজন্ম, তারা ভোটই দিতে পারেনি। আমরা তো দিয়েছি, কয়েকটা ভোট দিতে পেরেছি। তো সুতরাং বাংলাদেশের মানুষ যাদের প্রকৃত দায়িত্ব রাজনৈতিক দল তারা সরকার পরিচালনা করবে, সেটাই করা উচিত। আমরা মনে হয় না কোনোভাবেই ওয়ান ইলেভেন গভর্নমেন্ট মতো এ সরকার ব্যর্থ হোক, কোনোভাবে চাই না। নিশ্চয়ই। আমি কারণ মুকুর আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে গিয়ে একটা আশ্চর্যের বিষয়। আমি মাঝে মাঝে দু একজন অতিথিকে জিজ্ঞেস করেছি, সেটি হচ্ছে দেখেন, আমি আর ডামি নির্বাচন যেটা সর্বশেষ হয়ে গেল, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা দেখেছি
যে আওয়ামী লীগ ছাড়াও কিন্তু যারা স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা ইগল মার্কা তারা জয়লাভ করলো। আমরা কিন্তু দেখেছি আওয়ামী লীগের যে এমপি নেতা কর্মীরা তারা তো পালালো, যারা স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করলো তারাও কিন্তু সবাই পালিয়ে গেল। এটা একটা আশ্চর্যজনক বিষয়। তারা তো আওয়ামী লীগের নির্বাচন করেনি, কিন্তু কথিত আছে তারা আওয়ামী লীগের ডামি হিসেবে করেছে। সেই কারণেই তাদের মধ্যে একটা এই অপরাধ বোধটা কাজের কারণে তারা হয়তো পালিয়ে গিয়েছে। আমরা যদি ধরে রাখি আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের সিটে যিনি জিতেছেন মহারাজ, তিনি নাকি অর্থবিত্তে অনেক মহারাজ ছিলেন, তিনি কিন্তু ব্যাপক ভোটে আনোয়ার হোসেন মঞ্জুকে হারিয়ে দিয়ে তিনি নির্বাচনে জয়লাভ করেছিলেন। তো এখন যে প্রেক্ষাপটটা আপনার কাছে শুনতে চাই সেটি হচ্ছে গিয়ে যে আমি নির্বাচন শেষ হলো, আমরা রাতের ভোট নিতে দেওয়া হলো, দিনের ভোট রাতে নিয়ে দেওয়া হলো। আমরা একজন প্রধান নির্বাচন কমিশনকে বলতে শুনেছি যে ফলাফল ঘোষণার সময় যে ভোট পড়েছে 20%, পিছন থেকে যখন আওয়াজ দিল তখন বললো 42% ভোট পড়েছে, আমি একটু দুপুরবেলা ঘুমানোর কারণের জন্য আমি এটি করতে পারিনি। এবং আমি সাবেক এক সিএসি নুরুল হুদা সাহেব আমার এক অনুষ্ঠানে এসে তিনি বলেছেন আমার জীবনের সবচেয়ে বড় দুঃখবোধ হচ্ছে কি কোথাও শতভাগের বেশি ভোট পড়েছে, মৃত মানুষও ভোট দিয়েছে, প্রবাসীরা ভোট দিয়ে। আপনি আগামী জাতীয় নির্বাচন থেকে যেটি তারেক রহমান সাহেব বলছে ইট উইল বি ভেরি চ্যালেঞ্জিং ইলেকশন, এবং তিনি কিন্তু প্রত্যেকটা জায়গায় যেখানে যান যে এলাকার সাথে সমাবেশ করেন প্রত্যেকটা মানুষের সাথে হৃদয়ের সাথে মিশে যাওয়ার চেষ্টা করেন। তো আপনারা সাংবাদিক হিসেবে মনে করেন আগামী নির্বাচনটাকে কীভাবে দেখতে চান? সেটা আমি শুরুতেই বলেছি যে আগামী বছর তো অনেক চ্যালেঞ্জিং হবে আর কি, অনেক কঠিন চ্যালেঞ্জ সরকারের মোকাবেলা, যেহেতু নির্বাচনটা এক ধরনের তাদেরকেই তত্ত্বাবধান হবে, তাদের ইয়েতে হবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে। এখন সেটা কিভাবে হবে, কোন ফরম্যাটে হবে, সেটা একটা বিষয় আছে। সেটা কি 3 মাস তর্ক জুড়ে দিল যে তত্ত্বাবধায়কের অধীনে নাকি না অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন? না, সেটা একটা বিষয় আছে। হলে সেটা মেয়াদ কতদিন হবে? এই সরকার তো দেখা যাচ্ছে যে 25 সালের ডিসেম্বরের আগে নির্বাচন করার সম্ভাবনা তারা চাচ্ছে না। সম্ভবত তারা চাচ্ছে যে বেশি হলে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত। তো এই সময়টার ভিতর কি হবে একটা। আর নির্বাচনে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার বিএনপি তো জাতীয় সরকারের কথা বলছে নির্বাচনের মাধ্যমে, তার সাথে যারা আন্দোলন করেছিল, আন্দোলনের তাদের সাথে ছিল, তাদের সাথে তারা সিট ভাগাভাগি করবে, এটা একটা আছে। জামাত আলাদাভাবে এই সুযোগে যেটা হয়েছে কি জামাত দল গোছাচ্ছে, বিভিন্নভাবে তারা করছে, প্রশাসনও কিন্তু তারা একটা প্রভাব বিস্তার করেছে সব ক্ষেত্রে। তো এই পরিস্থিতিতে নির্বাচনটা, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিও কিন্তু বলেছেন যে নির্বাচনে যাওয়া এবং নির্বাচনে জয়লাভ করাটা সহজ হবে না, কারণ অনেক রকম ইকুয়েশন আছে। শেষ পর্যন্ত কী দাঁড়ায়, আওয়ামী লীগের কথা কিন্তু কেউ বলার চেষ্টা করে, যেমন একজন উপদেষ্টা দায়িত্ব হওয়ার পরপরই কিন্তু বলেছিলেন যে শেখ হাসিনার কথা বলেছিলেন যে উনি আসুক, উনি তো দল গোছাতে পারেন, কোনো তো সমস্যা নাই। তো এখন শেষ পর্যন্ত নির্বাচনে আওয়ামী লীগ আসবে কিনা, আসলে সেটা যে হচ্ছে যে ভোটারদের কাছে সেটা গ্রহণযোগ্য হবে কিনা সেটা তো পরে বোঝা যাবে। কিন্তু কঠিন হচ্ছে বিচার ছাড়া কি আসতে পারবে? সেটাই বলতেছে না, কিছু কেন্দ্রীয় যারা আছে তারা তো পারবেই না, তারা তো অধিকাংশই আত্মগোপন করে আছে, কেউ গ্রেপ্তার হয়েছে, কেউ পালিয়ে আছে। আর যিনি এই সমস্ত কিছু দায়ভার উনিও তো বিদেশে পালিয়ে যে আশ্রয় নিয়ে আছেন, তার পক্ষে তো সম্ভব না, ওনার পক্ষে গ্রেপ্তারি পরোয়ানা, গণহত্যার দায় তাকে নিতেই হবে, এটা বিচার হবে তার। এখন বিএনপির জন্য যেটা সমস্যা হবে, আমি যেটা মনে করি, আমার কাছে যেটা মনে হচ্ছে, বিএনপির একই জায়গায় কিন্তু 7-10 জন বড় দল, স্বাভাবিক, এত বছর পর নির্বাচনে যাবে, ক্ষমতা প্রত্যাশী সবাই। যেমন আপনি দেখবেন যে আমি একটা এলাকার কথা বলতে পারি, সিরিজ রিপোর্ট হচ্ছে রাউজান, আচ্ছা, ওখানে নামই বলতে পারি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আর আকবর খন্দকার, তাদের তাদের যে লোকজন সমর্থক কর্মী, রাতের বেলায় এটা অনেক নিউজ হয়েছে এটা নিয়ে, এবং অনেক ঘটনা ঘটছে, এবং দল থেকে কিন্তু এদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, তারপরে কিন্তু এগিয়ে যাচ্ছে। যখন নির্বাচন সময় হবে তখন এক একটা দলের জন্য একটা আসনের জন্য কিন্তু 5-10 জন করে হবে, কারণ এই কয়েক বছর গ্যাপ হয়েছে, অনেকে আসছে, নতুন মুখ আসছে, পুরনোরাও চাবে। তো সেই ক্ষেত্রে এটা একটা বড় দল হতেই পারে, হলে কিন্তু সেটা আমার মনে একটা বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে আর কি। আমরা আশা করা যায় যে নিশ্চয়ই বড় কোনো নির্দেশনা আসলে সবাই কিন্তু সবাই তো সেটা হবে, সেটা তো অবশ্যই ঠিক আছে, দলের নির্দেশনার বাইরে তো যেতে পারবে, সেটা শৃঙ্খলা বিরোধী হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দলের তো যেটা দল থেকে যাকে যে মার্কা দেওয়া হবে সেই মূল বা সেই প্রার্থী হবে আর কি। তো এই বিষয়টা আছে। তো এখন যেটা হচ্ছে যে নির্বাচনটা কিভাবে কখন হয় সেটা একটা বড় বিষয় নির্ভর করে। বিএনপি চাচ্ছে যে নির্বাচনটা যাতে 4 থেকে 6 মাসের মধ্যে হয়ে যায়। বিলম্বতে হলে উদ্ভূত পরিস্থিতি, আমরা কি ধারণা করতে পেরেছিলাম যে এই স্বৈরাচারের পতন হবে, এটা হয়, এটা ইতিহাসের শিক্ষা, সেটা এরশাদেও হয়েছে, এর আগে বিভিন্ন সময় গণ আন্দোলন আইয়ুব খান হয়েছে, ইয়া খান হয়েছে, এটা হয়তো
একদিন আগে একদিন পরে হতো। 2024 হতো, আগেও হতে পারতো, আবার 2 বছর পরেও হতে পারতো। উনি যে কথাটা বললেন এটা তো ঠিক, এদের দল তো বড় ভূমিকা রেখেছে। বহু বছর ধরে তারা আন্দোলনে ছিল, নির্যাতনের শিকার হয়েছে। বিএনপি কথা বলছেন। বিএনপির কথা বলছি, হাজার হাজার নেতাকর্মী মামলা হয়েছে, এরকম সংবাদপত্রে নিউজ ছাপা হয়েছে যে তাদের অনেক নেতাকর্মী তারা হাসপাতালে গ্রেপ্তার ছিলেন, চিকিৎসা পান। তারপরে কবরস্থানে যে রাতে ছিল, হ্যাঁ, বাগানের জঙ্গলে আমি যেটা ছিল। নিজে দুইজনের সাথে কথা বলে দেখেছি যে মানে ইয়াং ছেলে, তার সাথে কথা বলছি, দেখা গেল সে কোনো একটা ডিস্ট্রিক্টে সে মানে যুবদল বা কিছু ঢাকায় এসে পাঠাও চালায় এসে, এরকম অবস্থা থেকে গেছে তাদেরকে। তো ঠিক, তো এই পরিস্থিতি এখন সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে নির্বাচন দিয়ে গণতন্ত্র উত্তরণের যাত্রাটা শুরু করা দরকার। ভবিষ্যতে কি হবে সেটা তো আমরা ভবিষ্যতে বলতে পারবে, সেটা আমরা বলতে পারি না। আমরা একেবারে শেষ, আমার হাতে একদম সময় নেই, 30 সেকেন্ডে তুমি বলবেন কিনা, এই যে অনেক প্রার্থী হয়ে যেতে পারে, আমরা এই আলোচনাগুলি শুনছিলাম, 30 সেকেন্ডে বলবেন কিনা, সর্বশেষ কনক্লুশন আপনার কি? না, ঠিক আছে। দেখেন, এই সরকার গঠন করার পরেই আমাদের ডক্টর সাদ্দিন মালিক আইনজীবী উনি বললেন যে এখন যদি নির্বাচন হয় বিএনপি 280 থেকে 90টা সিট পাবে। তো আমাদের এই জনপ্রিয়তা আমাদের কাল হয়েছে। শেখ হাসিনা যে তারা 15.5 বছর ভালো একটা নির্বাচন দেননি, তারা জরিপ করে দেখেছে যে ভালো নির্বাচন দিলেই বিএনপি সংখ্যাগরিষ্ঠের সাথে ক্ষমতা আসবে। এই সরকারের কেউ কেউ মনে করছেন যে এখন নির্বাচন দিলেই বেশি সংখ্যাগরিষ্ঠ পাবে। তা আমরা নিজেরাও চাই না যে আমরা ওয়াকওভার চাই না, আমরা চাই একটি প্রতিদ্বন্দ্বী নির্বাচন হোক। আমরা অনেক সময় অ্যাবসলিউট মেজরিটি দলের জন্য ভুলের কারণ হয়ে দাঁড়ায়, দেশের জন্য অমঙ্গল। আমরা চাই যে চেক অ্যান্ড ব্যালেন্স করে সংসদ একটি প্রাণবদ্ধ সংসদ হোক, সবাই বিএনপি, এটা হবে না। আমি নিজে ব্যক্তিগত পার্সোনালি চাই যে একটা প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন হোক, সেখানে সব দলের অংশগ্রহণ থাক, প্রাণবদ্ধ সংসদ হোক, প্রাণবদ্ধ সরকার হোক, সক্ষম সরকার, যে সরকার জনগণের কল্যাণ করবে, মানবিক রাষ্ট্র গঠন করবে, দেশে গণতন্ত্র দেবে। আর একটা বিষয় হচ্ছে, দেখেন, ফ্যাসিস্ট বিদায় হয়েছে কিন্তু এখন দেশে গণতন্ত্র ফিরে আসেনি। এটা খুব ভালো কথা, ফ্যাসিস্ট বিদায় এসেছে, গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র স্থাপন হয়নি, মানুষের ভোটের অধিকার। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশায় থাকলাম, একটা মানবিক রাষ্ট্রের প্রত্যাশায় থাকলাম, গণতান্ত্রিক যাত্রার পথে আমরা হয়তো যাচ্ছি। আমরা পূর্ণ গণতান্ত্রিক অবস্থা দেখতে চাই, আমরা অধিক গণতন্ত্র চাই, আমরা নির্বিচারে আর কোনো হত্যা দেখতে চাই না, গুম খুন রাজনীতি দেখতে চাই না, আমরা প্রশাসনিক কু আমরা দেখতে চাই না, আমরা বাংলাদেশের আর্থিক খাতকে ধ্বংস করে দিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করার বিষয়টা আমরা দেখতে চাই না। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আজকে দুজন অতিথি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং জনাব খায়রুল আনোয়ার, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।